নমস্কার বন্ধুরা, সৌমিত্র বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ইতিহাসের এমন এক চরিত্রকে নিয়ে যার নাম শুনলে আজও বহু মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আলেকজান্ডার দি গ্রেট বা রোমান সাম্রাজ্যের কথা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন রোমানদের 400 বছর যতটা এলাকা দখল করতে লেগেছিল, একজন মঙ্গল যাযাবর মাত্র 25 বছর বয়সে তার চেয়েও বেশি এলাকা দখল করে নিয়েছিলেন। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পূর্ব ইউরোপ, পুরো পৃথিবীর প্রায় 22% ভূমি ছিল তার পায়ের নিচে। তার সাম্রাজ্যের সূর্য কখনোই অস্ত যেত না, কিন্তু কিভাবে একজন সামান্য অনাথ ছেলে হয়ে উঠল বিশ্বের সম্রাট বা চেঙ্গিস খান? তার কাছে না ছিল কোনো উন্নত অস্ত্র, না ছিল কোনো বিশাল আধুনিক সেনাবাহিনী, ছিল শুধু ঘোড়া, তীরধনুক আর এমন কিছু দুর্ধর্ষ রণকৌশল যা তৎকালীন বিশ্ব আগে কখনোই দেখেনি। অনেকে তাকে বলেন ইতিহাসের সবচেয়ে বড় খুনি, আবার অনেকে বলেন শতাব্দীর সেরা স্ট্র্যাটেজিস্ট। আজ আমরা কোনো রূপকথা নয়, ইতিহাসের পাতা থেকে খুঁজে নেব সেই অজানা রহস্য। জানব মঙ্গলদের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের ভয়ঙ্কর কৌশল, এবং কেন আজও তার সমাধির খোঁজ কেউ পায়নি। চলুন ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য আসল রিয়েলিটি ডিকোড করা যাক। চেঙ্গিস খানের জন্ম হয়েছিল 1162 সালের কাছাকাছি। তখন তার নাম চেঙ্গিস খান ছিল না, তার আসল নাম ছিল তেমুজিন। তেমুজিনের বাবা ছিলেন একটি ছোট্ট মঙ্গল উপজাতির সর্দার, কিন্তু তেমুজিনের বয়স তখন ছিল মাত্র 9 বছর। তখন শত্রু উপজাতি তাতাররা তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে। বাবার মৃত্যুর পর নিজের উপজাতির লোকেরাই তেমুজিন, তার মা এবং ভাইদের তাড়িয়ে দেয়। তাদের ফেলে দেওয়া হয় সাইবেরিয়ার জমে যাওয়ার ঠান্ডায় বিনা খাবারে মরবার জন্য। একজন সর্দারের ছেলে থেকে তেমুজিন রাতারাতি হয়ে গেল এক অনাথ ভিখারি। বেঁচে থাকার জন্য তাকে ইঁদুর, বন্য ফল, গাছের শেকড় খেতে হয়েছিল। কিন্তু এই চরম দারিদ্র এবং লড়াই তেমুজিনকে দুর্বল করেনি, বরং তাকে করে তুলেছিল এক ভয়ঙ্কর নেকড়ে। তিনি শিখেছিলেন এই পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই। তেমুজিন বুঝতে পেরেছিলেন মঙ্গোলিয়ার উপজাতিরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাচ্ছে। তাদের যদি এক করা যায় তবে তারা পুরো বিশ্ব জয় করতে পারবে। তিনি ধীরে ধীরে নিজের বন্ধু এবং অনুগামীদের নিয়ে একটি ছোট দল গঠন করতে শুরু করলেন। আর এখানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি দেন। সেই যুগে নিয়ম ছিল সর্দারের ছেলে সর্দার হবে, সে যোগ্য হোক বা না হোক। কিন্তু তেমুজিন এই নিয়ম ভেঙে চুরমার করে দিলেন। তিনি চালু করলেন মেরিটোক্রেসি বা যোগ্যতার ভিত্তিতে সম্মান। আপনি কোন বংশের বা কোন জাতের সেটা তার কাছে ম্যাটার করতো না। আপনি যদি ভালো তীর চালাতে পারেন তবে আপনি সেনাপতি হবেন। এমনকি তার সবচেয়ে বড় সেনাপতি জেবে ছিলেন তার একসময় শত্রু, যে তাকে তীর মেরে প্রায় মেরেই ফেলেছিল। শত্রুর প্রতিভাকে সম্মান করার এই ক্ষমতাই তেমুজিনকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। 1206 সালে তিনি মঙ্গোলিয়ার সমস্ত উপজাতিকে এক ছাতার তলে নিয়ে আসেন। উপজাতির নেতারা তাকে উপাধি দেয় চেঙ্গিস খান বা জেঙ্গিস খান, যার অর্থ হল ইউনিভার্সাল রুলার বা বিশ্ব সম্রাট। কিন্তু মঙ্গোলিয়া জয় করেই তিনি থামেননি, তার নজর ছিল চীনের দিকে। চীন তখন ছিল বিশ্বের সবচেয়ে উন্নত এবং ধনী সাম্রাজ্য। চীনের জিন রাজবংশের কাছে ছিল বিশাল সৈন্যবাহিনী আর দুর্ভেদ্য প্রাচীর, আর চেঙ্গিস খানের কাছে ছিল কিছু ঘোড়সওয়ার যাযাবর। চীনের সম্রাট মঙ্গলদের অবজ্ঞা করে বলেছিলেন, এরা তো ভিখারি, এরা কি যুদ্ধ করবে? কিন্তু সেই ভিখারিরাই যে চীনের ইতিহাস বদলে দেবে তা তিনি কল্পনাও করতে পারেননি। চেঙ্গিস খান জানতেন সরাসরি আক্রমণ করে চীনের মতো বিশাল সেনাকে হারানো অসম্ভব। তাই তিনি আশ্রয় নিয়েছিলেন এমন এক রণকৌশলের যা আজও মিলিটারিরা স্টাডি করে থাকে। চলুন দেখি কিভাবে মঙ্গলরা তাদের দুর্বলতাকে তাদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করেছিল। মঙ্গল আর্মির সেই অজানা রহস্যগুলো কী ছিল যা তাদের অপরাজেয় বা ইনভেন্সিবল করে তুলেছিল? আসুন চেঙ্গিস খানের মিলিটারি মাইন্ডসেটটা একটু ডিকোড করি। তার আগে আপনাদের জন্য একটি ছোট্ট ভোটিং। বন্ধুরা, ইতিহাস ঘাঁটলে অনেক বিশ্বজয়ীদের নাম পাওয়া যায়। আপনার মতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল লিডার কে ছিলেন?
আলেকজান্ডার দি গ্রেট, নাকি চেঙ্গিস খান, নাকি জুলিয়াস সিজার? ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে আপনার পছন্দের নামটা লিখুন এবং আপনি কেন তাকে সেরা মনে করেন সেই যুক্তিটাও দিয়ে দিন। আপনাদের কমেন্টগুলো প্রমাণ করবে যে আমরা ইতিহাসকে কতটা গভীরভাবে বিচার করে দেখি। চলুন এবার ফিরে যাই মঙ্গলদের সেই ভয়ঙ্কর রণকৌশলের আলোচনায়। মঙ্গল আর্মির সবচেয়ে বড় শক্তি ছিল তাদের স্পিড বা গতি। তারা ইউরোপীয় নাইটদের মতো ভারী বর্ম বা আর্মার পরত না। তাদের বর্ম তৈরি হতো সিল্ক বা রেশমের কাপড় দিয়ে। অবাক হচ্ছেন বন্ধুরা? আগে হ্যাঁ, সিল্ক কিভাবে তীরের আঘাত আটকাবে এটা ভাবছেন তো? আসলে সিল্কের কাপড় খুব একটা শক্ত হয় না। যখন শত্রুর তীর শরীরে লাগতো তখন তীর সিল্কের কাপড় ভেদ করে মাংসের ভেতরে ঢুকলেও সিল্কের কাপড়টা ছিঁড়ে যেত না। ফলে ডাক্তাররা খুব সহজেই ওই কাপড় টেনে বের করে নিয়ে আসতে পারতো এবং তার সাথে তীর বের হয়ে আসতো। ইনফেকশন হতো না আর মঙ্গল সৈন্যরা দ্রুত সুস্থ হয়ে উঠত। দ্বিতীয়ত, মঙ্গলরা ছিল ঘোড়ায় চড়ায় উস্তাদ। তারা আক্ষরিক অর্থেই ঘোড়ার পিঠে খেত, ঘুমাতো এবং যুদ্ধ করত। প্রত্যেক মঙ্গল সৈন্যদের কাছে 3 থেকে 4টে করে ঘোড়া থাকত। একটা ঘোড়া ক্লান্ত হলে তারা চলন্ত অবস্থায় অন্য ঘোড়ায় লাফিয়ে পড়ত। এই জন্যই মঙ্গল আর্মি দিনে প্রায় 100 মাইলের রাস্তা পার হতে পারত, যা তৎকালীন সময় অন্য কোনো সেনার পক্ষে অকল্পনীয় ছিল। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল মঙ্গোলিয়ান কম্পোজিট বো বা ধনুক। এই ধনুক এতটাই শক্তিশালী ছিল যে তারা ঘোড়ার পিঠে ছুটন্ত অবস্থায় 350 গজ দূর থেকে নিখুঁত নিশানা লাগাতে পারত। কিন্তু চেঙ্গিস খানের আসল জাদু ছিল তার সেনা পরিচালনার পদ্ধতিতে। তিনি পুরো সেনাকে ডেসিমেল বা দশমিক সিস্টেমে ভাগ করে দিয়েছিলেন। 10 জনের একটি দল, 10টি দল মিলে 100 জনের কোম্পানি, আর 10টি কোম্পানি মিলে 1000 জনের রেজিমেন্ট। এই সিস্টেমে যে কোনো নির্দেশ সেকেন্ডের মধ্যে লাখো লাখো সৈন্যদের কাছে পৌঁছে যেত। যুদ্ধে কোনো কথা বলা হতো না, সব নির্দেশ দেওয়া হতো পতাকা নেড়ে বা ড্রাম বাজিয়ে, যেন একটি নিখুঁত মেশিন কাজ করছে। চেঙ্গিস খানের সবচেয়ে প্রিয় রণকৌশল ছিল ফেক রিট্রিট বা নকল পিছু হটা। মঙ্গলরা শত্রুর উপর আক্রমণ করে হঠাৎ ভয় পাওয়ার ভান করে পালাতে শুরু করত। শত্রুরা মনে করত, বাহ, মঙ্গলরা তো ভয় পেয়ে পালাচ্ছে। তারা নিজেদের ফরমেশন ভেঙে মঙ্গলদের তাড়া করত। আর ঠিক তখনই শুরু হতো আসল খেলা। মঙ্গলরা তাদের নির্দিষ্ট ফাঁদে শত্রুকে নিয়ে এসে চারিদিক থেকে ঘিরে ফেলে কচুকাটা করত। কিন্তু যখন তারা চীনের বিশাল দেওয়াল ঘেরা শহরগুলোর সামনে এলো, তখন এই ঘোড়সওয়ারদের স্পিড কাজে লাগলো না। দেওয়াল ভাঙার প্রযুক্তি তাদের জানা ছিল না। চেঙ্গিস খান এখানেও একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি বুঝতে পারলেন যা নিজের জানা নেই তা অন্যদের থেকে শিখতে হয়। তিনি চীনা ইঞ্জিনিয়ারদের বন্দি না করে তাদের নিজের সেনায় চাকরি দিলেন। সেই ইঞ্জিনিয়াররাই মঙ্গলদের জন্য তৈরি করল ট্রেবুচেট এবং সিচ ইঞ্জিন, যা দিয়ে তারা চীনের দুর্ভেদ্য দেওয়ালগুলো তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, চেঙ্গিস খান ছিলেন মনস্তাত্ত্বিক যুদ্ধের বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের জনক। তিনি শত্রুর মনের ভেতরে এমন একটি ভয় ঢুকিয়ে দিতেন যে যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্ধেক শত্রু আত্মসমর্পণ করে দিত। চলুন দেখি কিভাবে এই ভয় বা টেররকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন চেঙ্গিস খান। চেঙ্গিস খানের একটা খুব পরিষ্কার রুল বা নিয়ম ছিল, যে শহর বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করবে তাদের কাউকে ছোঁয়াও হবে না। কিন্তু যদি কোনো শহর বিরোধিতা করে বা মঙ্গল দূতকে হত্যা করে, তাহলে সেই শহরের একটা কুকুর বা বিড়ালকেও তারা জীবিত রাখত না। মধ্য এশিয়ার খাওয়ারেজমীয় সাম্রাজ্য ঠিক এই ভুলটাই করেছিল। তারা চেঙ্গিস খানের পাঠানো বাণিজ্য দূতদের হত্যা করে দিয়েছিল। চেঙ্গিস খান রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি প্রায় 2 লক্ষ সেনা নিয়ে মধ্য এশিয়ার দিকে ধেয়ে আসেন। শুরু হয় ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং ধ্বংসাত্মক অভিযান। মঙ্গলরা শুধু শহর ধ্বংস করত না, তারা মৃতদেহগুলোকে পাহাড়ের মতো সাজিয়ে রাখত, যাতে পরের শহর সেটা দেখে আগেই ভয় পেয়ে যায়। অনেক সময় তারা বন্দী সাধারণ মানুষদের নিজের সেনার সামনে ঢাল হিসেবে ব্যবহার করত, যাতে শহরের রক্ষীরা নিজেরাই নিজেদের লোকেদের উপর তীর চালাতে বাধ্য হয়। নিশাপুর শহরের যুদ্ধ যখন চলছিল তখন চেঙ্গিস খানের জামাই মারা যান। তখন মঙ্গলরা ওই শহরের প্রতিটি মানুষকে হত্যা করে তাদের মাথার খুলে দিয়ে মিনার তৈরি করেছিলেন। এই নৃশংসতার গল্পগুলো ব্যবসায়ীদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। চেঙ্গিস খান নিজেই এই প্রোপাগান্ডা ছড়াতে সাহায্য করতেন। তিনি চাইতেন
মানুষ তাকে ঈশ্বরের অভিশাপ বলে মনে করুক। তিনি একবার পরাজিত শহরবাসীকে বলেছিলেন, তোমরা নিশ্চয়ই অনেক বড় পাপ করেছো, তাই ঈশ্বর আমার মতো শাস্তি তোমাদের জন্য পাঠিয়েছেন। এই সাইকোলজিক্যাল টেরর এতটাই স্ট্রং ছিল যে রাশিয়া থেকে পারস্য বড় বড় শহরগুলো মঙ্গলদের নাম শুনলেই গেট খুলে দিত। কিন্তু চেঙ্গিস খান কি শুধুই একজন রক্তপিপাসু খুনি ছিলেন? ইতিহাস কিন্তু সবটা সাদা কালোই লেখে না। চেঙ্গিস খানের এই নিষ্ঠুরতার পেছনে একটা খুব ঠান্ডা মাথার লজিক কাজ করত। তিনি জানতেন তার সেনারা সংখ্যায় কম। তিনি যদি প্রতিটি শহরের সাথে যুদ্ধ করতে যান তবে তার সেনা দ্রুত শেষ হয়ে যাবে। তাই তিনি ভয়কে ব্যবহার করতেন বিনা যুদ্ধে জেতার জন্য। আর যারা তার বশ্যতা স্বীকার করত তাদের উপর তিনি কখনো অত্যাচার করতেন না। আলেকজান্ডার বা রোমানরা যেখানে নিজেদের ভাষা ও ধর্ম জোর করে চাপিয়ে দিতেন, চেঙ্গিস খান সেখানে সম্পূর্ণ রিলিজিয়াস ফ্রিডম বা ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। তার সাম্রাজ্যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারত। ধর্ম নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। তার চাই শুধু আনুগত্য আর ট্যাক্স। তিনি তৎকালীন বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্রেড রুট বা বাণিজ্য পথ তৈরিও করেছিলেন, যাকে আমরা সিল্ক রোড নামে চিনি। বলা হতো মঙ্গল সাম্রাজ্যে একজন কুমারী মেয়ে মাথায় সোনার থালা নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে গেলেও কেউ তার দিকে চোখ তুলে তাকাবার সাহসও পেত না। এতটাই করা ছিল মঙ্গলদের আইন। চেঙ্গিস খান একটি ডাক ব্যবস্থা বা পোস্টাল সিস্টেমও তৈরি করেছিলেন, যার নাম ছিল ইয়াম। প্রতি বছর 25 মাইল অন্তর একটা করে ঘোড়ার আস্তাবল থাকত। একজন রানিং মেসেঞ্জার ক্লান্ত হলে পাল্টে ফ্রেশ ঘোড়া ছুটে যেত। ফলে সাম্রাজ্যের এক প্রান্তের খবর অন্য প্রান্তে মাত্র কয়েকদিনের মধ্যেই পৌঁছে যেত। ইউরোপ যখন ডার্ক এজ বা অন্ধকার যুগে পড়ে আছে, তখন চেঙ্গিস খানের সাম্রাজ্য পেপার মানি বা কাগজের নোটের ব্যবহার শুরু করে দিয়েছে। পূর্বের জ্ঞান এবং প্রযুক্তি পশ্চিমের কাছে পৌঁছতে শুরু করেছে। বারুদ, কাগজ তৈরি আর প্রিন্টিং প্রেসের ধারণা ইউরোপে গেছে এই মঙ্গলদের হাত ধরেই। অর্থাৎ একদিকে চরম ধ্বংস আর অন্যদিকে গ্লোবালাইজেশনের প্রথম ধাপ। এই দুটোই ছিল চেঙ্গিস খানের সাম্রাজ্যের আসল চেহারা, যাকে ইতিহাসবিদরা বলেন প্যাক্স ম্যাঙ্গলিকা বা মঙ্গল শান্তি। কিন্তু পৃথিবীর অর্ধেক জয় করা এই সম্রাট শেষ পর্যন্ত কিভাবে মারা গেলেন, আর কেন তার সমাধির রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি, চলুন জেনেই নেওয়া যাক। 1227 সালে পশ্চিম চীনের শিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন চেঙ্গিস খানের মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলেন তিনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, কেউ বলেন কোনো এক রাজ্যের রানী তাকে হত্যা করেছিলেন। কিন্তু তার মৃত্যুর চেয়েও বেশি রহস্যময় ছিল তার শেষকৃত্য। চেঙ্গিস খান মৃত্যুর আগে করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তার সমাধির কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। মঙ্গল প্রথা অনুযায়ী রাজাদের এমন এক গোপন জায়গায় কবর দেয়া হতো যাতে কেউ সেটা অপবিত্র করতে না পারে। তার মৃতদেহ যখন মঙ্গোলিয়ায় ফিরিয়ে আনা হচ্ছিল, তখন রাস্তায় যারা সেই ফিউনারেল প্রসেশন দেখছিল, মঙ্গল সৈন্যরা তাদের সবাইকে হত্যা করে, যাতে কেউ বলতে না পারে তারা কোন দিকে গেছে। তাকে একটি গোপন পাহাড়ের নিচে কবর দেয়া হয়। কিংবদন্তি এমন আছে যে সেই কবরের উপর দিয়ে হাজারো হাজারো ঘোড়া ছুটিয়ে মাটি সমান করে দেওয়া হয়েছিল। এমনকি নদীর গতিপথও নাকি পাল্টে দেওয়া হয়েছিল, যাতে ওই জায়গায় কখনো কেউই পৌঁছতে না পারে। আজ 800 বছর পার হয়ে গেছে। স্যাটেলাইট ইমেজারি আর গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার ব্যবহার করেও আধুনিক বিজ্ঞান আজও চেঙ্গিস খানের কবর খুঁজে পায়নি। তিনি যেমন নীরবে এবং রহস্যময়ভাবে এই পৃথিবীতে এসেছিলেন, ঠিক তেমনই একটি চিরস্থায়ী রহস্য রেখে তিনি বিদায় নিয়েছিলেন। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে পড়েনি। তার ছেলে এবং নাতিরা সেই সাম্রাজ্যকে আরও বড় করেছিল। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে মঙ্গলদের ডিএনএ বা ছাপ নেই। একটি জেনেটিক গবেষণায় দেখা গেছে বর্তমানে এশিয়ায় অন্তত 1,60,00,000 মানুষ সরাসরি চেঙ্গিস খানের বংশধর। অর্থাৎ একজন অনাথ ভিখারি ছেলে সত্যিই পুরো বিশ্বের পিতা হিসেবে নিজেকে প্রমাণ করে গেছেন। আজকের এই ডিপ ডাইভ অ্যানালাইসিস থেকে আমরা কী বুঝলাম? চেঙ্গিস খান কোনো রূপকথার দৈত্য ছিলেন না। তিনি ছিলেন একজন চরম বাস্তববাদী মানুষ, যিনি বুঝতেন যে দুনিয়া বদলাতে গেলে শুধু শক্তি নয়, তীক্ষ্ণ বুদ্ধি এবং নিষ্ঠুরতা লাগে। তিনি নিজের জাতির জন্য যা করেছিলেন তাতে করে তিনি একজন ভগবান, আর বাকি বিশ্বের জন্য সাক্ষাৎ যমদূত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? চেঙ্গিস খান কি সত্যি একজন মহান লিডার ছিলেন, নাকি শুধু একজন নৃশংস ডিক্টেটর?
আপনাদের যুক্তিবাদী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ইতিহাসকে আমরা কোন চোখে দেখব সেটা আমাদের নিজেদের উপরই নির্ভর করে। আজকের এই ভিডিওটি যদি আপনার ইতিহাসের একটি অজানা পাতায় ফিরিয়ে নিয়ে গিয়ে থাকে, তবে এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা ইতিহাস এবং ভূ রাজনীতি ভালোবাসে। তাদেরকে জানিয়ে দিন কিভাবে ঘোড়ার পিঠে চড়ে একজন মানুষ পৃথিবীর অর্ধেক বদলে দিয়েছিলেন। সৌমিত্র বিশ্বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা শুধুমাত্র ইনভেস্টিগেটিভ এবং ডকুমেন্টারি স্টাইলে অজানা গল্পগুলো আপনাদের সামনে আনি। বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন রাখুন, যাতে আমাদের পরের এক্সপোজ বা হিস্টোরিক্যাল মিস্ট্রি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা আর কোন ঐতিহাসিক চরিত্র বা রহস্য নিয়ে বিস্তারিত ভিডিও চান? আলেকজান্ডার দি গ্রেট নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো আনটোল্ড স্টোরি? কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি পরের ভিডিও নিয়ে হাজির হব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রিয়েলিটি চেক বা অজানা তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, নতুন কিছু শিখতে থাকুন, আর মনে রাখবেন, ইতিহাস তাদেরই মনে রাখে যারা ইতিহাস বদলাতে জানে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।